হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত। একটা চালকে তৈরি করতে গেলে কতগুলো ধাপ পেরিয়ে আসতে হয় আর কতগুলো মানুষের পরিশ্রম করতে হয় তারই একটা ভিডিও আজকের আমি সবার সাথে শেয়ার করছি। প্রথমেই ধানকে মাঠের থেকে তুলে এনে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় গাদা মতো, এইভাবে একটা গাদা তৈরি করা হয় যাতে অল্প জায়গায় অনেক ধান একসাথে রাখা যায়। তারপর এই যে ছোট ছোট করে বিচুলি বাঁধা হয়, সেই বিচুলিগুলো নিয়ে ধান পেটার মেশিন এটা বলে, সেই মেশিনে ধান পেটাই করা হয়। তারপরে এই ধানগুলো যে বেরিয়ে গেল সেই ধান কিন্তু বস্তায় করে তুলে অনেকে বিক্রি করে দেয়, অনেকে আবার ঘরে খাওয়ার জন্য ধানও সিদ্ধ করে নেয়। একটা 18 সাইজের হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা যা তার কাছ থেকেই আমি জেনে নিয়েছি যে এই 18 সাইজের হাঁড়িতেই সরু চাল মানে সরু ধান সিদ্ধ করতে গেলে ঠিক এই বাটিটা যেটা দেখুন, এই বাটিটা এটা কিন্তু 2.5 বাটি জল দিলেই হয়ে যাবে। বেশি জল এখানে দেওয়া যাবে না, কারণ বেশি জল দিলে নিচের ধানগুলো ভাত বেরিয়ে যাবে আর উপর পর্যন্ত কিন্তু ভাপ উঠবে না। সেজন্য ঠিক পরিমাণ মতো এখানে এই বাটি অনুযায়ী আর এই হাঁড়ি অনুযায়ী 2.5 বাটি জল দিয়েছি। আর এখানে আমি সরু ধান সিদ্ধ করছি। তারপরে বস্তা দিয়ে ধান হাঁড়িটা ভর্তি করে দেব। আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছি, ধান থেকে চাল তৈরি করা কিন্তু প্রচুর কষ্টের, যেটা আমি লাইফে এই ফার্স্ট টাইম করেই সেটা আমি বুঝেছি। আর এটাই হয়তো শেষ টাইম, কারণ প্রচুর কষ্ট হয় ধান সিদ্ধ করতে। এই যে দেখুন, আমি এখানে হাঁড়ি ভর্তি করে ধান দিয়ে দিয়েছি। এবারে কিন্তু উনুনটাকে জ্বালিয়ে দেব। আমার মনে হয় এটা আমি সিঙ্গেল উনুনেই করেছি ধান সিদ্ধ। সিঙ্গেল উনুনের থেকে যে জোড়া উনুন বলে, জোড়া উনুনে করলে ধান সিদ্ধ কিন্তু বেশি ভালো হয়। জোড়া উনুনে আগুনটা হাঁড়িতে খুব ভালোভাবেই যায়, আর ধান সিদ্ধতে খুব জোরে জাল দিতে হয়, মানে আগুনটা যাতে খুব ভালো পায়। দিকে দিকেভাবে কিন্তু আগুন জাল দিলে হবে না। আর আমি এখানে নারকেল পাতা দিয়ে করেছি, এটা কিন্তু ঠিক নয়, কারণ এখানে আগুনটা বেশি পাওয়ার জন্য খড় দিয়ে জাল দিলে কিন্তু ধান সিদ্ধ খুব বেশি ভালো হয়। তো দেখুন, ভাপটা নিচে থেকে পুরো ধানের উপর পর্যন্ত ভাপ পুরো চলে এসেছে। যখনই এই পুরোপুরি ভাপটা ধানের উপর পর্যন্ত চলে আসবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের ধান কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবারে এই ধানকে আমি একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তারপরে সেই ধান এই বস্তায় করে তুলে নিয়ে এই পুকুরে ভাসিয়ে দিয়েছি সারা রাত। যতক্ষণ বেশি এখানে ধানটা জলে থাকবে, তত বেশি কিন্তু সরু চাল ভালো হবে। তো আমাদের পুকুরেই আমি এখানে ভাসিয়ে দিয়েছি। ধানটা আমরা ভাপিয়েছিলাম দুপুরের দিকে, আর ধানটা আমি তার পরের দিনও আবার সিদ্ধ করব। তার পরের দিন যেদিন মানে ভাপিয়েছি, তার একটা রাত পরে যে ভোর আসবে, আমরা ভোরের দিকেই সিদ্ধটা করব। কারণ পুরোপুরি রোদটা কিন্তু আমাদের লাগবে, সেজন্য রোদ ওঠার আগে আমাদের ধানটাকে আরও একবার ভাপিয়ে নিয়ে কিন্তু রেডি করে নিতে হবে রোদে দেওয়ার জন্য। অনেকে এখানে কিন্তু এই ধান মেজলা আছে, মেজলাতেও কিন্তু করে। এই যে দেখুন, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও আমি আবার করেছি। পরের দিন ভোরে, মানে এটা ভোর 5টার সময় ভিডিওটা করেছি। তখন আমি বস্তাটা পুকুরের ঘাটের উপর রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। তারপরে সেই ধানকে নিয়ে দেখুন কতটা ধান ফুলে গিয়েছে। মানে সিদ্ধ করে সারা রাত ভিজিয়ে রাখার পর ধানটা কিন্তু অনেক বড় সাইজেরও হয়ে গেছে আর ফুলেও গিয়েছে। আপনারা চাইলে এরকম একটা মেশলাতেও ধানটা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। মেশলার থেকে বস্তায় করে পুকুরে দিলে কিন্তু আরও বেশি সুবিধা হয়, বারবার জল থেকে ছেঁকে নিয়ে তুলতেও হয় না।
একেবারে বস্তা দিয়ে বাটি করে ধান দিয়ে দিলেই হয়ে যায়। তার পরের দিন যখন ধান সিদ্ধ করি, এই যে বাটিটা আগের দিন 2.5 বাটি জল নিয়েছিলাম, সেই একই বাটিতে 2 বাটি জল দিয়েছি ওই একই হাঁড়িতে। বেশি পরিমাণ এখানে জল দেওয়া যাবে না, আগের থেকে কিন্তু আমি এখানে একটু কম জল দিয়েছি, কারণ ধানটা কিন্তু সারা রাত ভিজে ছিল, সেখানে জলটা একটু কম লাগছে। আবারও আমি এখানে ভর্তি করে ধান দিয়ে দিয়েছি। এবারে কিন্তু উনুনটা জ্বালিয়ে দেব। সরু ধান সিদ্ধ করতে গেলে ভালো করে শিখে না ধান সিদ্ধ করলে কিন্তু চাল ভেঙে যাবে, গোটা চাল আপনারা পাবেনই না। আমি এখানে ঢাকা দিয়ে করেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, কিন্তু ঢাকা দিয়ে করার কোনো দরকার নেই ধান সিদ্ধ, কারণ ভাতটা পুরোপুরি উপর পর্যন্ত কখন আসবে সেটা কিন্তু বোঝা যায় না ঢাকা দিলেই। আর বেশিক্ষণ যদি জাল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ধান থেকে ভাত বেরিয়ে আসবে, আর সরু চাল কিন্তু একদমই ভেঙে গুঁড়ো হয়ে যাবে যখন ধানটা ভাঙাবেন। তো আমি ফার্স্ট টাইম বলে প্রথমে ঢাকা দিয়ে করেছিলাম, তারপরে হাঁড়ি যখন সিদ্ধ করি, কারণ 1 বস্তা ধানে আমার এই হাঁড়িতে ঠিক 6 হাঁড়ি মতন কিন্তু সিদ্ধ করতে হয়েছে। তারপরেই কিন্তু সেটা 40 কেজি চাল হয়েছে ভাঙানোর পরে। এই যে দেখুন, ঢাকা খোলার পর উপর পর্যন্ত ভাপ চলে এসেছে। এবারে এই ধানটাকে আবার সেই আগের মতনই একটা মাদুর পেতে রেখেছিলাম, মাদুরের উপরে ধানটাকে ঢেলে দেবো, ধানটাকে ঠান্ডা হওয়ার জন্য। কারণ একেবারে এই গরম ধান কিন্তু ছাদের উপরে প্লাস্টিকে দেওয়া যাবে না, প্লাস্টিকটাও নষ্ট হয়ে যাবে। আর পুরোপুরি সব ধান একেবারে সিদ্ধ করে না ছাদে দিলে, যেটা প্রথম হাঁড়ি হয়তো আমি মেলে দিলাম সেই ধানটা কিন্তু জল শুকিয়ে যাবে, বা পরে যখন আবার 1 হাঁড়ি আমি ধান মেলতে যাব ওই একই ধানের সাথে পরের ধানটা জলসো হয়ে থাকবে, তাহলে কিন্তু ধানটা পুরোপুরি সব ধান শোকাতে পারবো না একইভাবে, তাহলে চালটা ভেঙে যাবে। সেহেতু সব ধান আমি 1 বস্তার ধান পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর একসাথেই কিন্তু ছাদে মেলেছি। তারপরে বস্তায় করে ঠান্ডা ধান তুলে নিয়েছি, নিয়ে ছাদে একটা বড় প্লাস্টিক পেতেছি, খুব মোটা প্লাস্টিক, পাতলা প্লাস্টিক হলে ছিঁড়ে যাবে। তারপরে ধানটা মেলে দিয়েছি, আর প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তরে গিয়ে হাত দিয়ে বা পা দিয়ে মোটামুটি ধানটাকে এপিট ওপিট করে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। কোনো ধান যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু সেই ধানটা দেখবেন যে চালটা ভেঙে গেছে, বা যে ধানটা ভালোভাবে এপিট ওপিট শুকিয়েছে সেই ধানটা গোটা রয়ে গেছে। সেই জন্য যখন এই ছাদে মেলে দেওয়া হবে ধান, প্রত্যেকবারই গিয়ে বারে বারে ধানটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে প্রত্যেকটা ধান শুকিয়ে নিতে হবে। আর ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখন একটা ধান থেকে চাল বের করে মুখে দিলেই বোঝা যাবে যে চালটা রেডি হয়েছে কিনা। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ধান ভাঙাতে। ধান ভাঙিয়ে এসে একটা কুলো দিয়ে চালটাকে ঝেড়ে নিয়েছি, নিয়ে একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি রোজকার ইউজ করার জন্য। আর বেশিরভাগ চালটা একটা বড় ডাম কিনেছিলাম, সেই ডামেতেই আমরা রেখে দিয়েছি সারা বছরের জন্য সঞ্চয় করে রাখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখতে থাকুন।